অনলাইন ক্লাসে আজ আমি সরোয়ার মোর্শেদ ইন্সট্রাক্টর জিএম কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক প্রাইভেট উচ্চ বিদ্যালয় থেকে বলছি। নবম শ্রেণী ভোকেশনাল শাখা জেনারেল মেকানিক্স শাখার শিক্ষার্থীদের তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। তোমরা হয়তোবা খুব ব্যস্ততার সময় পার করছো এই কারণে যে ডিসেম্বর মাসের 15 তারিখে তোমাদের বোর্ড সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, সেই লক্ষ্যে সকল বিষয়গুলো রপ্ত করার চেষ্টা করছো। এর ভিতরেই জেনারেল মেকানিক্স ট্রেড 1 এবং 2 দুটি অংশে বিভক্ত। জেনারেল মেকানিক্স 1 থেকেও পরীক্ষা দিতে হবে, জেনারেল মেকানিক্স 2 থেকেও পরীক্ষা দিতে হবে। 77-13 এবং 77-14 এই দুটি বিষয় কোড নিয়ে তোমাদের জেনারেল মেকানিক্স ট্রেডের গ্রুপটি গঠিত হয়েছে। আজ আমি আমার জেনারেল মেকানিক্স ট্রেডের দ্বিতীয় অধ্যায় জেনারেল মেকানিক্স ট্রেডের দ্বিতীয় অধ্যায় জেনারেল মেকানিক্স টুলস ও ইনস্ট্রুমেন্টসের ব্যবহার নিয়ে তোমাদের সামনে অনলাইন ক্লাসে আলোকপাত করব। এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব সহজে রপ্ত করতে পারবে, যা থেকে তোমরা খুব সহজেই নাম্বারগুলো পেয়ে যাবে এবং আশেপাশের জেনারেল মেকানিক্স গ্রুপের শিক্ষার্থীরা, বিশেষ করে 2024 সালের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও বলছি, যদি তোমরা এই দ্বিতীয় অধ্যায়ের আজকের টপিকসগুলো তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, একটু দেখো বা বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের খুব কঠিন মনে হবে না। যদিও অধ্যায়টা একটু কঠিন মনে হবে তোমাদের কাছে। এই মেকানিক্স কাজে টুলস ও ইনস্ট্রুমেন্টসের ব্যবহার, এই মেকানিক্যাল বা মেকানিক্স কাজে টুলস লাগে, এটা আমরা যারা পড়াশোনা করি তারাও জানি, যারা পড়াশোনা করি না তারাও জানি টুলস বা ইনস্ট্রুমেন্টস। আমরা কিন্তু টুলস বা ইনস্ট্রুমেন্টস দুইটাকে একত্রে গিলিয়ে ফেলতে চাই বা মিলিয়ে ফেলতে চাই। আসলে একটু ভিন্নতা আছে, টুলস এবং ইনস্ট্রুমেন্টসের মধ্যে একটু ভিন্নতা আছে। এই ভিন্নতা রেখে এর ব্যবহার নিয়ে আজ আমি আলোকপাত করব। মূল বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দেব, যাতে করে তোমরা খুব সহজে এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো একেবারে অনায়াসে লিখতে পারো, সংক্ষিপ্ত প্রশ্নগুলো এর বিস্তারিত আলোচনা করতে পারো। সুপ্রিয় বন্ধু বা শিক্ষার্থী, তোমাদেরকে বলছি, এই অধ্যায় থেকে তোমরা চেষ্টা করবে প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নে চিত্রগুলো দেওয়ার, তাহলে তোমরা পুরো নম্বরটা পেয়ে যাবে। আর অতি সংক্ষিপ্ত কোনো চিত্র দেওয়া লাগবে না, শুধু এক কথায় উত্তর লিখবে নৈবিত্তিকের মতো করে, যদিও নৈবিত্তিক না কিন্তু নৈবিত্তিক টাইপের মতো করে। একটি ওয়ার্ড দিয়েও একটু উত্তর হতে পারে, 3টি ওয়ার্ড দিয়েও একটু উত্তর হতে পারে, তবে এক কথা উত্তরগুলো তোমরা শেষ করবে, যাতে খুব সহজে তোমরা নাম্বারগুলো রপ্ত করতে পারো, আয়ত্ত করতে পারো। তাহলে তোমরা GPA 5 পেয়ে যাবে। এই অধ্যায় থেকে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তো আসো দেখে আমরা আজকে আমাদের জেনারেল মেকানিক্স ট্রেড 1-এর দ্বিতীয় অধ্যায় মেকানিক্স কাজে টুলস ও ইনস্ট্রুমেন্টসের ব্যবহার বিষয়ে আমরা আলোকপাত করি, যা সহজে আমরা রপ্ত করব। আগামী দিনের পরীক্ষায় আমরা সেগুলো আমরা অ্যাপ্লাই করব, যাতে করে সুন্দর আমাদের একটা ফলাফল হয় এবং আগামীতে তোমরা ভালো জায়গায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হবা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, কাজে নিয়োজিত হবা। বাংলাদেশের অনেকগুলা কর্মক্ষেত্র আছে, ইন্ডাস্ট্রি, কলকারখানা আছে, দেশের বাইরে তোমরা দক্ষ স্কিলার হয়ে, বিশেষ করে জেনারেল মেকানিক্স থেকে দেশের বাইরে, শুধু দেশ না দেশের বাইরে সবচেয়ে বেশি কর্মের ট্রেড হচ্ছে জেনারেল মেকানিক্স। এটা বিস্তর একটা ঘটনা, বিস্তর একটা পরিধির একটা বই, বিস্তর আকারের একটা ট্রেড। এখানে অনেক ভাগে বিভক্ত হয়ে যাবে। আর তোমরা আস্তে আস্তে এই বিষয়ে পড়াশোনা করলে বুঝতে পারবে এর কত বড় কর্মক্ষেত্র আছে। এইটাকে আবার উপরে গেলে বড় খণ্ডে বিভক্ত হয়ে যায়। তোমরা চেষ্টা করবে যাতে তোমরা দক্ষ স্কিলার হয়ে উঠতে পারো, তাহলে তোমাদের ক্লাস আগামীতে কাজের জন্য তোমাদের সহযোগী হিসেবে কাজ করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি বলছি যে আমরা কোনো কাজ করার জন্য এই পড়াশোনাটা করব না, কোনো তোমাদের ব্যক্তিগত কাজের ক্ষেত্রেও করব না, আমরা জানার জন্য এগুলো করব। যেহেতু তোমরা এই জেনারেল মেকানিক্স ট্রেডে নবম শ্রেণীতে ভর্তি হয়ে গেছো এবং পরীক্ষা অংশগ্রহণ করবো, সেই লক্ষ্যেই মনে করো আজকে আমরা এটা জানবো এবং শিখে রেখে দেব। জানি হয়তো বা কখনো কোনো কাজে লেগে যাবে, তোমাদের আর পড়তে হবে না, তোমাদের বেশি দূর আগাইতে হবে না, তোমরা এটা দরকার নাই, তারপরেও তোমাদের পাশের ক্ষেত্রে তো লাগবে। সেক্ষেত্রে যেহেতু তোমরা এই ট্রেডে ভর্তি হয়ে গেছো, এই ট্রেডটা বিস্তর আকারের অনেক কর্মপরিধি আছে,
সেই ক্ষেত্রে তোমরা একটু কাজে লাগার জন্য এই দ্বিতীয় অধ্যায়ের বিষয়গুলো আজকে তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, দেখো, বুঝতে পারলে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সহজেই এক চট করে লিখে ফেলবে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো এর চেয়ে একটু বিস্তারিত করে লিখতে হয় সেটাও লিখতে পারবে, আর রচনামূলক একটু বড় আকারে লিখতে হয় সেখানে এখানে পূর্ণ ধারণা পেয়ে যাবে। এই ধারণার মধ্যে আমাদের মূলত অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে থেকে প্রথমে আমরা আসি টুলস। টুলস এক ধরনের ছোট্ট হাতিয়ার বলা যায়, বা এটা নিজের অতি ছোট্ট হাতিয়ার যা নিজের আয়ত্তে রেখে হাতে ব্যবহৃত হয় এবং হাতের কৌশলে সরাসরি হাতের কৌশলে হাত দ্বারা পরিচালিত করা হয় যে ধরনের টুলস, যেমন একটা হাতুড়ি এক ধরনের একটা টুলস, হ্যামার এক ধরনের টুলস, স্ক্রাইবার, প্লাস, রেঞ্জ, যেগুলো আমরা শিক্ষার্থী বন্ধুরা যেগুলো আমরা চোখের নাগালে দেখি, যেগুলি আমরা সচরাচর চোখের সামনে দেখি, যেগুলো হাতের সাহায্যে নিয়ন্ত্রিত হয়ে হাতের শক্তি দিয়ে ব্যবহৃত হয়, সেই ধরনের টুলসগুলোকে আমরা টুলস হিসাবে আখ্যায়িত করব। এই টুলস কখনো ইনস্ট্রুমেন্টস হতে পারে না। টুলস বলতে আমরা আবার বলছি, টুলস এক ধরনের ছোট্ট হাতিয়ার যা হাতের মাধ্যমে হাতের কৌশলে খুব কম কৌশলে ব্যবহৃত হয়। এক্ষেত্রে কোনো মেশিন বা আলাদা কোনো ডিভাইস বা আলাদা কোনো ইলেকট্রনিক্স তার বা কোনো কিছু সাহায্যে ব্যবহৃত হয় না, হাতের সাহায্যে ব্যবহৃত হয় ছোট্ট পরিসরের টুলসগুলো, যেগুলি সেটাকে আমরা টুলস বলে জানতে পারি বা বোঝাতে পারি। আর ইনস্ট্রুমেন্টস হচ্ছে এটা একটা প্যারামিটারের মাধ্যমে পরিচালিত হয়, মিটার, লো ভোল্ট, হাই ভোল্ট মিটার, যেখানে আমরা একটা মেশিন পরীক্ষা করতে লাগিয়ে দিলে, তারের মাধ্যমে লাগিয়ে দিলে সেখানে কতগুলো পয়েন্ট উঠবে, ভালো কি মন্দ, সেই যন্ত্রটা বা ডিভাইসটা ভালো আছে কি মন্দ আছে সেটা জানার জন্য আমাদের ইনস্ট্রুমেন্টস লাগে। শিক্ষার্থী বন্ধুরা, ইনস্ট্রুমেন্টসটা কিন্তু হাতের সাহায্যে পরিচিত হলেও এটা সরাসরি এটা কিন্তু এর সঙ্গে একটা ইলেকট্রিক কানেকশন থাকে, আর একটা ডিভাইস লাগে, মেশিনেই বলে দেবে যে ওই যন্ত্রটা ওই বস্তুটা ঠিক আছে কি না। তাহলে টুলসটা সরাসরি আমরা পরিচালিত করতে পারি, করে ঠিক করতে পারি, আর ইনস্ট্রুমেন্ট মেশিন বলে দেবে সেটা সঠিক কি না। তাহলে টুলস আর ইনস্ট্রুমেন্টসের মধ্যে তফাৎ হচ্ছে, টুলস হাতের সাহায্যে পরিচালিত হবে ঠিক করতে, এখানে তোমার কোনো উত্তর আসবে না, হাতের সাহায্যে ব্যবহৃত টুলসের সাহায্যে কোনো উত্তর আসবে না, বলেও দেবে না। আর ইনস্ট্রুমেন্টস কোনো প্যারামিটারের মাধ্যমে এই ছোট ছোট কার্যবস্তুগুলো ঠিক করা যাবে বা দেখা যাবে সঠিক আছে কি ভুল আছে, কিন্তু সেখানে আমাদের ডিসপ্লেতে উঠে আসবে যে কার্যবস্তুটা ঠিক আছে কি না, ভালো কি মন্দ, সেটা আমরা একটা প্যারামিটারের মাধ্যমে পরীক্ষা করতে পারি। তবুও এক্ষেত্রেও কিন্তু আমাদের শিক্ষার্থী বন্ধুরা ইনস্ট্রুমেন্টটা কিন্তু খুব ছোট্ট পরিসরেরই হয়ে থাকবে, ছোট্ট কার্যবস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকবে। খুব বড় বিশাল কাজের ক্ষেত্রে হলেও ইনস্ট্রুমেন্টটা কিন্তু ছোট হবে। প্যারামিটারের ক্ষেত্রে কার্যবস্তুটা অনেক বড়, ওয়ার্কিং প্লেসটা অনেক বড়, মেশিনটা অনেক বড়, মেশিনকে আবার পরীক্ষা করব আমরা ইনস্ট্রুমেন্টসের মাধ্যমে, প্যারামিটারের মাধ্যমে, সেটাই হচ্ছে ইনস্ট্রুমেন্টস। আর স্ক্রেপার হচ্ছে কোনো ধাতব বস্তুর উপরিভাগকে মসৃণ করে ফেলার জন্য বা মসৃণ করে কাটার ক্ষেত্রে এই স্ক্রেপারটা ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো ধাতব বস্তুর উপরিভাগকে মসৃণ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় স্ক্রেপার। আর ডিভাইডারটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, ডিভাইডার হচ্ছে কোনো পরোক্ষ অথবা প্রত্যক্ষ মাপক একটা দুটি লেগ বা দুটি পা দিয়ে একটা মাপক যন্ত্র, দুটি লেগ দিয়ে এক জায়গার মাপকে আরেক জায়গায় মাপ স্থানান্তরিত করতে এই ডিভাইডার ব্যবহৃত হয়। ডিভাইডারটা তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখেছো, তোমাদের সব ক্লাসে একটা জ্যামিতি বক্স আছে, সেই জ্যামিতি বক্সের মধ্যে কিন্তু ডিভাইডার পেন্সিল কাটার বা ডিভাইডার থাকে, যেটা সাহায্যে একটা স্কেল থেকে মাপ নিয়ে আরেকটা স্কেলে আরেকটা খাতার মধ্যে, একটা খাতা থেকে আরেকটা স্কেলের মধ্যে একটা বস্তুর মাপকে আরেকটা স্কেলের মধ্যে মাপ পরীক্ষা করার ক্ষেত্রে এই ডিভাইডারটা ব্যবহৃত হবে। অর্থাৎ এটা মাপক একটা যন্ত্র এবং পরীক্ষণক এক ধরনের যন্ত্র, যেহেতু এটা ট্রান্সফার করা যায়। এই ডিভাইডারের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মাপক যন্ত্রটা ট্রান্সফার হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেয়ে আমরা পরীক্ষা করে দেখব সেটা মাপ সঠিক আছে কি না।
ধরো একটা বস্তুর আমরা 2 ইঞ্চি মাপ নিলাম, সেই 2 ইঞ্চি মাপটা সঠিক এক কার্যবস্তুর মাপটা নিয়ে গিয়ে স্কেলে গিয়ে লাগাই দিলাম, কিসের সাহায্যে? এই ডিভাইডারের সাহায্যে। তখন বুঝতে পারবো যে কার্যবস্তুর মাপটা সঠিক আছে কি না। এরপরে আর চলে আসি ভার্নিয়ার হাইট গেজ। এটা হচ্ছে এটাও একটা তোমার মাপক যন্ত্র। এর সাহায্যে বস্তুর মাপটা সঠিক আছে কিনা জানা যাবে। আর ভার্নিয়ার হাইট গেজের মূলত হচ্ছে কোনো বস্তুর উচ্চতা মাপকের ক্ষেত্রে ব্যবহৃত হবে। কোনো বস্তুর কার্যবস্তুর উচ্চতা সঠিক আছে কিনা সেটা জানা যাবে ভার্নিয়ার হাইট গেজের সাহায্যে। আর হ্যাক্সো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় না যে সব গ্রুপের ছাত্ররা, অন্যান্য গ্রুপের ছাত্ররা, বাড়ির পরিবার সদস্যরা সবাই জানে এই হ্যাক্সো দ্বারা কী করা যায়। হ্যাক্সো দ্বারা আমরা কোনো কার্যবস্তুকে, ধাতব খণ্ডকে, লোহার খণ্ডকে বা স্টিলকে দ্বিখণ্ডিত করার কাজে, অর্থাৎ ক্ষয় করার কাজে হতে পারে, আবার দ্বিখণ্ডিত দুইটা খণ্ডে বিভক্ত করার ক্ষেত্রে আমরা হ্যাক্সোটা ব্যবহৃত করে থাকি। এটা এক ধরনের একটা হ্যান্ড টুলসের মধ্যে পড়ে। আর মেজারিং টুলসটা শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে মাপ দেওয়ার ক্ষেত্রে মাপক যন্ত্র। কোনো বস্তুর মাপ সঠিক আছে কি না সেইটা কোন ধরনের টুলসের মাধ্যমে আমরা ব্যবহৃত করব? মেজারিং টুলসের মাধ্যমে আমরা শিক্ষার্থী বন্ধুরা বের করব যে কোনো কার্যবস্তুর মাপার ক্ষেত্রে যখন কোনো টুলস নেব, মাপার ক্ষেত্রে যদি কোনো ইনস্ট্রুমেন্টস নেব, সেইটা চলে আসবে মেজারিং টুলসের ক্ষেত্রে। কোনো মাপার ক্ষেত্রে যদি ইনস্ট্রুমেন্টসও নেই, সেটাও হবে মেজারিং ইনস্ট্রুমেন্টস হবে। কোনো মাপার ক্ষেত্রে যদি কোনো টুলস নেই, সেটা হবে মেজারিং টুলসের মধ্যে পড়বে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা ট্রাই স্কোয়ার অনেকে আমরা দেখেছি, কারণ ট্রাই স্কোয়ার দিয়ে একেবারে সরাসরি 90 ডিগ্রি সমকোণ মাপার ক্ষেত্রে, 180 ডিগ্রি মাপার ক্ষেত্রে, 90 ডিগ্রি মাপার ক্ষেত্রে ট্রাই স্কোয়ারের বিকল্প কিছু নাই। এই ট্রাই স্কোয়ারের মাধ্যমে 180 ডিগ্রি মাপা, 1 সমকোণ, 2 সমকোণ বা 180 ডিগ্রি বা 90 ডিগ্রি মাপার ক্ষেত্রে যে যন্ত্রটা বা যে টুলসটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সরাসরি ট্রাই স্কোয়ারকে আমরা এটাকে বাংলা পরিভাষায় মাটামো বলে থাকি, অনেক সময় মানে ওয়ার্কশপে ব্যবহৃত বলে থাকে। আর লেইং আউটটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা কোনো বস্তুর কার্যবস্তুর ক্ষেত্রে দাগ দেওয়ার ক্ষেত্রে, কোনো বস্তুতে আমরা কাজ করব তার আগে তো সেই বস্তুটাতে কাটা অথবা দ্বিখণ্ডিত করা অথবা কোনো মাপ নেওয়ার ক্ষেত্রে কিছু করার আগে একটু দাগ দিতে হয়। সেই দাগের কাজটা লেইং আউট টুলস দ্বারা করা হয়ে থাকবে। কোনো কার্যবস্তুর ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু কাজ করব তার আগে একটা ফার বাড়লে আলাদা করে একটা দাগ দিতে হয়। সেই দাগের কাজটা কার সাহায্য করব? আমরা এই লেইং আউট টুলসের মাধ্যমে করব। অর্থাৎ এটাকে আমরা দাগাঙ্কিত টুলস বলতে পারি। এটাকে আমরা কী টুলস বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা? দাগাঙ্কিত টুলস বলতে পারি। আর কাটিং টুলস খুব সহজ জিনিস, এটা তোমাদের মাথায় ঢুকবে। কাটিং টুলস কাটা, কর্তন করা, দ্বিখণ্ডিত করা, মানে ডিভাইডেড করা, বিভক্ত করে ফেলা, দ্বিখণ্ডিত করা, এই কাজগুলো যে ধরনের একটা পরিসরের টুলসের মাধ্যমে করে থাকবো সেইটাকে বলা হবে কাটিং টুলস। যেমন হ্যাক্সো একটা কাটিং টুলস। এই কাটিং টুলস আলাদা। হ্যান্ড টুলস হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যে ধরনের যন্ত্রটা ব্যবহার করলে আমরা কাজটা সমাপ্ত হবে এবং সেটা পরিধি হবে বা হাতের সাহায্যে হতে হবে। যেমন হ্যামার আমরা আঘাতের কাজে ব্যবহার করে থাকি। একেবারে আদিম যুগ থেকে স্ট্রাইকিং হ্যামার ফোর্সের কাজে, আঘাতের কাজে ব্যবহৃত হয়ে থাকে। সেটা কিন্তু হ্যান্ড টুলসের আওতায় পড়বে। মানে হাত দ্বারা পরিচালিত হবে। এখানে মেশিন লাগবে না, কোনো ইনস্ট্রুমেন্টস লাগবে না, কোনো যান্ত্রিক কোনো আলাদা কোনো কিছু লাগবে না, সরাসরি আমরা হাতের মাধ্যমে ব্যবহৃত করব। এই ধরনের টুলসকে আমরা হ্যান্ড টুলসের আওতায় নিয়ে যাব এবং তাকে হ্যান্ড টুলস বলবো। আর গেজ হচ্ছে মেজারিং টুলস। গেজকে বলবো মেজারিং আওতায় পড়বে। এক ধরনের মেজারিং টুলস। কোন কাজের বস্তু কাজের উপযোগী আছে কি না, কাজের উপযুক্ত আছে কি না সেইটা জানা যাবে কিসের মাধ্যমে শিক্ষার্থী বন্ধুরা? গেজের মাধ্যমে জানা যাবে। গেজের মাধ্যমে। তাহলে গেজ একটা পরিমাপক যন্ত্র হতে পারে, মেজারমেন্টের মাপক যন্ত্র হতে পারে, কাজের উপযোগী আছে কিনা, অর্থাৎ মাপক যন্ত্র হিসাবে যদি ধরে নেই সবচেয়ে সহজ হবে। আর আমাদের হাইট গেজ হচ্ছে কোনো কার্যবস্তুর উচ্চতা মাপক যন্ত্র হিসেবে ধরে নেব। কোনো কার্যবস্তুর উচ্চতা সঠিক আছে কিনা, ওয়ার্কশপে যখন আমরা কাজ করতে যাব বা কোনো ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করতে যাব অথবা চাকরি করার সময়ও যদি কোনো কাজ করতে যাই, কোনো কার্যবস্তু অর্থাৎ যেটা নিয়ে আমরা কাজ করি সেটাকে বলা হয় কার্যবস্তু। সেই কার্যবস্তুটা সঠিক আছে কিনা
সেটা কিসের মাধ্যমে? আঙুলের টাকর দিয়ে মাপ দিয়ে তো আমাদের সেটা মাপা যাবে না। এটা যন্ত্র আছে, ইনস্ট্রুমেন্টস আছে, সেটা গেজের মাধ্যমে আমরা পরিমাপ করে দেখব সেটা সঠিক আছে না। তার মধ্যে আরও গেজ, ফিলার গেজ আছে, মানে গ্যাপিং মাপা, কোনো কার্যবস্তুর গ্যাপ মাপা যায় আবার ফিলার গেজের মাধ্যমে। সেই ধরনের গেজ, অর্থাৎ কার্যবস্তুর সঠিকতা মাপার ক্ষেত্রটা ব্যবহৃত হবে গেজ বা ফিলার গেজ, এই জাতীয় জিনিস। আর হাইট গেজটা তো আমরা উচ্চতা মাপার ক্ষেত্রে ব্যবহৃত করব। শিক্ষার্থী বন্ধুরা, আর একটা ইন্টারেস্টিং মজার বিষয় হচ্ছে মানুষ ও কার্যবস্তুর মাঝে তৃতীয় টুলস ব্যবহৃত হয়ে থাকে। যেমন মানুষেরা তৃতীয় বস্তু, তৃতীয় পক্ষ, তৃতীয় কিছু বলে থাকে, অর্থাৎ আমি আপনি মাঝে তৃতীয় পক্ষ কে কাজ করবে, এই ধরনের অনেক বিষয়, এটা সহজে সবাই আমরা জানতে পারি, বুঝতে পারি, এমনিতেই বুঝতে পারি। অন্যান্য সাধারণ কাজে তৃতীয় পক্ষ, তৃতীয় বস্তু বলে থাকি। আর আমরা আজকে জানবো মানুষ এবং কার্যবস্তুর মাঝে তৃতীয় টুলসের কাজ হচ্ছে টুলস বা ইনস্ট্রুমেন্টস। যেটা আমি ইনস্ট্রুমেন্টসটা ধরে নিই সরাসরি, টুলস না ইনস্ট্রুমেন্টস। আমি আপনি বাদে, আমি এবং বস্তু বাদে, আমি এবং কার্যবস্তু বাদে যে কাজটি করিয়ে দেবে সেইটা হচ্ছে তৃতীয় পক্ষ বা তৃতীয় বস্তু বা তৃতীয় বিষয় হিসাবে ইনস্ট্রুমেন্টসটাই কাজ করে থাকবে, যন্ত্রপাতি কাজ করে থাকবে। যন্ত্রপাতিকে আমরা এখানে তৃতীয় পক্ষ হিসেবে ধরবো, যন্ত্রপাতিকে আমরা ইনস্ট্রুমেন্ট হিসেবে ধরবো, যন্ত্রপাতিকে তৃতীয় বস্তু হিসেবে ধরবো। যন্ত্রপাতি আমরা অ্যাসেম্বল করে দেবে, কোনো দুই পক্ষের ডিসঅ্যাসেম্বলকে অ্যাসেম্বল করে দেবে এই তৃতীয় পক্ষ হিসাবে ইনস্ট্রুমেন্টস। শিক্ষার্থী বন্ধু, এরপর চলে আসি ছিদ্রাকার টুলস। ছিদ্রাকার আদিম যুগ থেকে পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে পরপরেই যখন মানুষ সভ্যতা পেয়ে যায় তখন দুইটি বস্তুর কাজ মানুষ করতে পারে। একটি হচ্ছে হ্যামারের ব্যবহার শুরু করে সভ্যতা শুরু থেকে, আরেকটি হচ্ছে ছিদ্রকরণ। এই ছিদ্রকরণ হচ্ছে ছিদ্র করা, ইংরেজিতে হোল, বাংলায় ছিদ্রাকার বলা হয়। এটির নাম হচ্ছে, এটি যেটি করে সেটি হচ্ছে ড্রিল বিট। এই ড্রিল বিটের কাজ হচ্ছে ছিদ্র করা। তাহলে ছিদ্রকার টুলসের নাম যদি আমরা বলি তাহলে ড্রিল বিটকে সরাসরি বলি। এই ড্রিল বিট সকল ধরনের ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের ছিদ্রকরণের কাজে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আমরা শিক্ষার্থী বন্ধু চলে যাই পরের অধ্যায়ে, রিমার হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, রিমারও এক ধরনের শিক্ষার্থী বন্ধু কাটিং টুলস। এটাও এক ধরনের কাটিং ক্ষেত্রে ব্যবহৃত হয়। তবে এই কাটিংটা হয়তোবা স্বাভাবিক সোজা ক্ষেত্রে কাটে না, এটা গোল বা ছিদ্রকরণ বস্তুর ক্ষেত্রে, প্যাঁচ আকারের ক্ষেত্রে বা কোনো কম্বিনেশন ছেডের মাধ্যমে বা বিভিন্ন আয়তন আকার আকৃতি গোলাকৃতি বস্তুর ক্ষেত্রে এই রিমার কাটার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। রিমার কী করে? কাটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এটাকেও আমরা কর্তন বা কাটিং টুলসের আওতায় নিয়ে যাব। তবে এর কৌশল আকার আকৃতি এক নয়। এটি গোলাকার বা ছিদ্রকরণ বা প্যাঁচ বা পাইপ জাতীয় বস্তুর ক্ষেত্রে এটি কাটার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। স্ক্রাইবারটা বন্ধুরা তোমরা হয়তো এর আগেও জেনে গেছো অথবা জানবে। স্ক্রাইবার সরাসরি দাগাঙ্কিত যন্ত্র বা টুলস বা এই দাগাঙ্কিত করার ক্ষেত্রেই স্ক্রাইবারটাকে আমরা ব্যবহৃত হয়ে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের গ্রামের যারা যে যখন আমরা ধান কিন্তু আগে গাড়া যায় না, তার আগে আমাদের বীজ করতে হয়। সেই বীজ করতে গেলে তার আগে জমি চাষ করতে হয়। জমি চাষ করতে জমিটাকে উর্বর করে ভালোভাবে চাষ করে আবার ফলা দিয়ে বা আশ্রা দিয়ে সেটাকে আবার ফিনিশিং করতে হয়। আশ্রা দিয়ে জমির উপরিভাগে আশ্রা দিয়ে সমান করে তারপরে আমরা ধানগুলো মানে ছিটাই আর এখানে আমাদের স্ক্রাইবারটা কোনো কার্যবস্তুর ক্ষেত্রে দাগ দেওয়ার ক্ষেত্রে স্ক্রাইবারটা ব্যবহৃত হবে। এই আশ্রা দেওয়ার ক্ষেত্রে আমরা শিক্ষার্থী বন্ধুরা ক্লাসে যাওয়ার ক্ষেত্রে, পরিপাটি হওয়ার ক্ষেত্রে, সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে চুলকে আমরা আশ্রাই, সে চিরুনি এক ধরনের স্ক্রাইবার। আর এখানে আমাদের ওয়ার্কশপের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে, জেনারেল ম্যাগাজিন ওয়ার্কশপের ক্ষেত্রে আমরা স্ক্রাইবারটাকে দাগাঙ্কিত বা আশ্রানো বা দাগের টুলস বলে থাকবো। কম্বিনেশন সেট, শিক্ষার্থী বন্ধুরা কম্বিনেশন সেটটা একটু কঠিন। এটা ব্লেড, স্কোয়ার এবং সেন্টার পাঞ্চ। ব্লেড, স্কোয়ার আর সেন্টার পাঞ্চ, এই তিনটার সমন্বয়ে কোনো যদি কাজের ক্ষেত্রে এই তিনটে সমন্বয় ঘটে, আমরা কোনো কার্যবস্তুর ফিটিং করা, ডিগ্রি মাপা, অন্যান্য কাজের ক্ষেত্রে এই কম্বিনেশন যুক্ত হয়ে তিনটি ব্লেড,
তারপরে তিনটির সমন্বয় ঘটে আমরা কাজ করে থাকবো, সেটা যে ব্লেড, স্কোয়ার আর সেন্টার। ব্লেড, স্কোয়ার, সেন্টার, এই সেন্টার পাঁচ, এই তিনটির সমন্বয় ঘটে কম্বিনেশনের কাজগুলো করে থাকবো। সেক্ষেত্রে হচ্ছে কোনো কার্যবস্তু ডিগ্রি মাপার ক্ষেত্রে, কোনো কাজের বস্তুর ফিটিং করার ক্ষেত্রে, কোনো কার্যবস্তুর পরিমাপ করার ক্ষেত্রে এই কম্বিনেশনের কাজটা করে থাকবো। এইটা একটু কঠিন মনে হলেও এত কঠিন না। আমরা কম্বিনেশন বলতে তিনটি বস্তুর সমন্বয়ে যে কাজটি করে থাকবো তাকে বলা হয় কম্বিনেশন। ব্লেড, স্কোয়ার ও সেন্টার পাঞ্চ। ব্লেড, স্কোয়ার ও সেন্টার পাঞ্চ। স্কোয়ার, সেন্টার পাঞ্চের সমন্বয়ে যে কাজটি করবো তাকে কম্বিনেশন, সেট বা কম্বিনেশন বলে থাকবো। আর টুলসের প্রকারভেদ। টুলস, শিক্ষার্থী বন্ধুরা, টুলসের প্রকারভেদ মূলত 5 প্রকার, কিন্তু আধুনিক যুগে প্রযুক্তিতে টুলসের প্রকারভেদ আরও বৃদ্ধি পাবে। তা টুলস, আপাতত দৃষ্টিতে টুলস হচ্ছে 5 প্রকার। টুলস, তাহলে টুলস এক প্রকার যন্ত্র বা টুলস। প্রথমে আমরা আলোচনা করেছি যে একটা ছোট্ট হাতিয়ার বা যন্ত্র যার সমন্বয়ে কোনো কাজ করা যায়, বা টুলসের সমষ্টি কোনটা আসবে, যেটা একটা কাজ, ওয়ার্কিং, সেই টুলসের বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা হাতের মাধ্যমে, হাতের কৌশলে, হাত দ্বারা পরিচালিত করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এটা মনে রাখতে হবে, টুলস হাত দ্বারা পরিচালিত হয়। হাতের নিয়ন্ত্রণে যেটি ব্যবহৃত হবে সেইটাকে আমরা টুলস হিসেবে ব্যবহৃত করবো। এটা মনে রাখতে হবে, হাতের সাহায্যে, হাতের কৌশলে, হাতের শক্তি দিয়ে যেটা পরিচালিত করব সেইটাকে আমরা টুলস বলবো। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর মার্কিং টুলস, মাপামাপির ক্ষেত্রে সেটা হাত দ্বারা হতে পারে, মার্কিং করার ক্ষেত্রে মাপক যন্ত্র, সেটা মেজারিং টুলস। তারপরে আমরা পরিমাপ করার ক্ষেত্রে পরিমাপ ট্রান্সফার করবো, সেটা মার্কিং টুলস। আর মেজারিং টুলস, মেজারমেন্ট করা, মেজারমেন্ট সঠিকতা আছে কিনা, যেটি থাকার কথা সেটি আছে কি না, সেটা হচ্ছে মেজারিং টুলসের মধ্যে পড়বে। আর কাটিং টুলসটা হচ্ছে যেটি হচ্ছে আমরা কাটাকাটির ক্ষেত্রে টুলস, সেটি ব্যবহার করব, সেটাকেও আমরা টুলসের আওতায় নিয়ে আসবো। তবে সেটা অবশ্যই কাটিং টুলস, অবশ্যই সেটা হ্যান্ড টুলস হতে পারে। অবশ্যই টুলস যেহেতু বলছি তাহলে অবশ্যই হ্যান্ড টুলসের আওতায় পড়বে। এরপরে চিত্রাকার টুলস হচ্ছে ড্রিল বিট, যেটা হাতের ড্রিল মেশিনের মাধ্যমে ড্রিল বিটকে সেট করে আমরা গর্ত করে কর্তন করাকে চিত্রাকার টুলস। সেটি অবশ্যই ড্রিল বিটকে আমরা বলে থাকবো। তাহলে ড্রিল বিটটা হবে যে চিত্রাকার টুলসের আওতায় পড়বে, ড্রিল বিটটা সরাসরি চিত্রাকার টুলসের আওতায় পড়বে। আর হ্যান্ড টুলসের তো শেষ নাই, যেটা হাতের মাধ্যমে আমরা সরাসরি অনেকগুলো কাজ করে থাকি। অনেক কাজ কিন্তু আমরা তৃতীয় পর্যায়ের বা স্কিলার দক্ষ ওয়ার্কার, দক্ষ কর্মী কিন্তু হাতের মাধ্যমে বেশি কাজ করে থাকে। তারা হাত দিয়ে পরিচালিত করে থাকে অনেক ধরনের টুলস, নিজের হাত না, হাতের মাধ্যমে, হাতে ধরে কৌশলে যে যন্ত্রগুলো, যে ডিভাইস বা টুলসটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে হ্যান্ড টুলস। হ্যান্ড টুলসের পরিমাপ পরিধি শেষ করা যাবে না। তবে হ্যান্ড টুলস ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, আমাদের নিরাপত্তার যে ডিভাইসগুলো সেগুলো ব্যবহার করতে হবে, তারপরে হ্যান্ড টুলস ব্যবহার করতে হবে। যদি হ্যান্ড টুলসের ব্যবহারটা আমরা না জানি তাহলে অবশ্যই ব্যবহার করা ঠিক হবে না। তা না হলে হাতেই নষ্ট হয়ে যাবে, হাতে দ্বিগণ্ডিত হয়ে যাবে, হাতের আঙুল কেটে যেতে পারে, পায়ের ক্ষতি হতে পারে, চোখের ক্ষতি হতে পারে। অবশ্যই আমাদের হ্যান্ড টুলসটা ব্যবহার করার আগে আমাদের জেনে নিতে হবে, আমাদের ক্লাসে জেনে নিতে হবে, বাইরে জেনে নিতে হবে, ওয়ার্কশপে জেনে নিতে হবে, কর্মপরিধিতে জেনে নিতে হবে, ইন্ডাস্ট্রিতে জেনে নিতে হবে, কলকারখানা জেনে নিতে হবে। কম পরিপক্ক লোক হলেও আমাদের জেনে নিতে হবে, জেনে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে হ্যান্ড টুলসটা, নাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে হ্যান্ড টুলসটা ব্যবহার একেবারে সোজা বলা যাবে না, যদিও সোজা, তার আগে জেনে নিতে হবে। জেনে নেওয়াটাই আমাদের শিক্ষা, জেনে নিয়ে কাজ করাটাই হচ্ছে শিক্ষা। আগে জানতাম না কি হয়, এখন যখন জানবো এই হ্যান্ড টুলসের মাধ্যমে এই কাজটা করা যায়। হ্যান্ড টুলস মানে একটা হ্যান্ড টুলস দিয়ে এক ধরনের কাজ হবে, আরেকটা হ্যান্ড টুলস দিয়ে আরেক ধরনের কাজ হবে। অর্থাৎ একটা হ্যান্ড টুলস দিয়ে 10 রকমের কাজ করা যাবে না। তাহলে অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে কোন হ্যান্ড টুলসের মাধ্যমে কোন ধরনের কাজগুলো হয়। অবশ্যই। আর ট্রামেলটা হচ্ছে এক ধরনের মার্কিং লেআউট টুলস। মার্কিং লেআউট, এটাও এক ধরনের মার্কিং লেআউট ডিজাইন
কাটার আগে লেআউট করতে হয়, সেই লেআউটের কাজটা ট্রামেল করে থাকবে। হ্যাঁ, ট্রামেল অর্থাৎ এটাও এক ধরনের আমরা ট্রাইস্কেপারের মতো, এটাও একটা এক ধরনের দাগাঙ্কিত টুলস ট্রামেল। তারপর টেস্টিং টুলস, টেস্টিং টুলসটা শিক্ষার্থী বন্ধুরা, আমরা টেস্টিং টুলসটা যেমন আমরা এখন তো আমরা সবাই মোবাইল ব্যবহার করি, যখন চার্জ চলে যায় তখন চার্জ থাকে না, চার্জ দেখা যায় তখন আমরা চার্জ দিই। আর টেস্টিংয়ের ক্ষেত্রে তোমাদের সহজ বলি যে ব্যাটারি চার্জ যখন থাকে না তখন ব্যাটারি টেস্ট করার জন্য কোনো ওয়ার্কশপ, কোনো দোকান গিয়ে বা কোনো গিয়ে আমরা পরীক্ষা করে দেখি যে দেখেন তো নষ্ট হয়ে গেছে কি না। টেস্টিং টুলসটা আমরা অত জটিলে না গিয়ে বলি, যখন আমরা বাজার থেকে দুধ কিনতে যাই তখন দুধটাতে পানি আছে কি না সেইটা জানার জন্য যে ধরনের টুলস ব্যবহার করব সেইটার নাম হচ্ছে টেস্টিং টুলস। তাহলে টেস্ট সরাসরি ঠিক আছে কি না সেটা কার সাহায্যে জানা যাবে, কোন ধরনের যন্ত্রপাতির মাধ্যমে জানা যাবে? টেস্টিং টুলসের মাধ্যমে জানা যাবে। টেস্টিং টুলসের মাধ্যমে জানা যাবে, টেস্ট করা যাবে, আগেই টেস্ট করে জানা যাবে সেই কার্যবস্তুটা স্থির হয়ে থাকবে, সেই টেস্টিং যন্ত্রের মাধ্যমে জানা যাবে সেই কার্যবস্তুটা ঠিক আছে না সঠিকতা নাই, নষ্ট না ঠিক। এটা হচ্ছে টেস্টিং টুলসের কাজ। তারপরে হ্যান্ড টুলসের তো শেষ নাই বললামই। আর সেন্টার ড্রিল হচ্ছে কোনো কার্যবস্তুর তার কেন্দ্রবিন্দু নিয়ন্ত্রণ করে সেন্টার কোনো কার্যবস্তুর মধ্যবর্তী কেন্দ্রে অক্ষ বরাবরে ড্রিল করা হচ্ছে কেন্দ্রের ড্রিল, সেন্টার ড্রিল হচ্ছে কোন কার্যবস্তুর তার অক্ষের মূল কেন্দ্রে ছিদ্রকরণ করার কাজ কে করে থাকবে শিক্ষার্থী বন্ধুরা? সেন্টার ড্রিল করে থাকবে। এরপরে আমরা আসি সারফেস প্লেট হচ্ছে উপরিভাগে মসৃণতা আছে কি না সূক্ষ্মতা মাপার ক্ষেত্রে সর্বোচ্চ বা কমপক্ষে 1 ডিগ্রির মাপার ক্ষেত্রেও সূক্ষ্মতা মাপার ক্ষেত্রে সারফেস প্লেটটা ব্যবহৃত হতে হবে। সেন্টার ড্রিল, আবার সেন্টার ড্রিল ওই একই সেন্টার তার কেন্দ্রে ড্রিলকরণ করে ব্যবহৃত হতে হবে। স্ক্রু এক্সট্রাক্টর হচ্ছে কোনো কাঠের কার্যবস্তুর ভিতরে বা বাইরে বস্তু কাজ করতে গিয়ে ভেঙে গেলে সেই কার্যবস্তুটা বের করার ক্ষেত্রে যে যন্ত্রটা ব্যবহৃত হয় তাকেই বলা হয় স্ক্রু এক্সট্রাক্টর। আর বায়োমেট্রিক আছে, নিউমেট্রিকটা হচ্ছে সাধারণত নিউমেট্রিক টুলস হচ্ছে কোনো কার্যবস্তু বায়ুর প্রেসারে ব্যবহৃত হয়ে যে কাজগুলো করে থাকবে তাকে বলা হয় নিউমেট্রিক টুলস। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাব তারপরে ইয়াতে চলে যাব। এখন আমরা চলে কাস্ট অফ স গ্রুপ বা কোনো লোহাকে সোজা বা কৌণিক বা কর্তন করতে ব্যবহৃত হয় কাস্ট অফ স। হ্যাঁ, এটা হচ্ছে অফ হবে, অফ স। এটা কোনো বস্তুর কার্যবস্তুর কৌণিক মাপার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। আর থ্রেড গেজ হচ্ছে থ্রেড গেজটা হচ্ছে কোনো বস্তুর বাইরের বা ভিতরের বা তলের স্ক্রু থ্রেডের ভিতরে প্রতি ইঞ্চিতে কতটা পিস আছে, কতটা পিস আছে এইটা মাপার ক্ষেত্রে এই থ্রেড গেজটা ব্যবহৃত হয়ে থাকে। এটা একটু কঠিন বিষয়, তারপরে তোমাদের মনে রাখতে হবে কোনো কার্যবস্তুর উপরে বা বাইরের প্রতি ইঞ্চিতে প্যাচের সংখ্যা, অর্থাৎ স্ক্রু থ্রেডের প্রতি ইঞ্চিতে প্যাচের সংখ্যাকে বলা হবে তোমার থ্রেড। যেটা প্রতি ইঞ্চিতে কতটা প্যাচ আছে সেইটা কার সাহায্যে মাপা যাবে শিক্ষার্থী বন্ধুরা? থ্রেড গেজের ক্ষেত্রে মাপা যাবে। আর ওয়্যার গেজ হচ্ছে ওই তোমার প্রতি ইঞ্চিতে কতটা প্যাচ বা মোটামুটি একই ধরনের বিষয় প্রতি ইঞ্চিতে একটা কার্যবস্তুর প্রতি ইঞ্চি প্যাচের কতটা সংখ্যা আছে এটাও একটা ওয়্যার গেজের মাধ্যমে বা তারের গেজ মাপা যাবে। এরপরে আসতেছে সেন্টার পাঞ্চ। শিক্ষার্থী বন্ধুরা, সেন্টার পাঞ্চ হচ্ছে কোনো কার্যবস্তুর সেন্টার বরাবর যে ছিদ্রকরণ বা দাগ দেওয়া বা কেন্দ্রে একটা বিন্দু নির্ধারণ করা, যার ক্ষেত্রে আমরা সেখান থেকে
তার কাজের পর যে চতুর্দিকে ছড়াই দেবো সেটা হচ্ছে সেন্টার পাঞ্চ। আর ডট পাঞ্চের কাজ হচ্ছে লেখা লেখি ডট ডট দেওয়া, যেটা তোমার ক্লাসের মধ্যে নাম লেখা, ক্লাসের মধ্যে রোল লেখা, তোমাদের তারিখ দেওয়া, একটা কার্যবস্তুর ক্ষেত্রে যে কাজগুলো করবা সেইটা হচ্ছে ডট পাঞ্চের মাধ্যমে করতে পারবা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার চলে যাচ্ছি প্রথমে আজকের বিষয়টা ছিল খুব মোটামুটি একটু কঠিন বিষয় ছিল, নবম শ্রেণীর জেনারেল মেকানিক্স ট্রেড অ্যাক্ট 73-13 দ্বিতীয় অধ্যায় জেনারেল মেকানিক্স কাজের টুলস ও ইনস্ট্রুমেন্টসের ব্যবহার। এখান থেকে অন্তত আমরা জানবো আজকের অধ্যায় থেকে টুলস এবং ইনস্ট্রুমেন্টসটা কী। টুলস হাতের সাহায্যে ব্যবহৃত হয় আর ইনস্ট্রুমেন্টসটা কোনো প্যারামিটারের মাধ্যমে ব্যবহৃত হয়, এইটা অন্তত আমরা জানবো যে এটা টুলস আর ইনস্ট্রুমেন্ট একই বিষয় না, টুলস এবং ইনস্ট্রুমেন্টস মধ্যে একটু ভিন্নতা আছে, সেই বিষয়টা আমরা এখানে আলোকপাত করেছি। তার মধ্যে বড় বড় বিষয় ছিল টুলস, ইনস্ট্রুমেন্টস, স্ক্রেপার, ডিভাইডার, ভার্নিয়ার হাইট গেজ, হ্যাকসো, তারপরে মেজারিং টুলস, স্ক্রাইবার, লেইং আউট টুলস, কাটিং টুলস, হ্যান্ড টুলস, গেজ কী জিনিস, হাইট গেজ কী জিনিস, মানুষ ও কার্যবস্তুর মধ্যে টুলস হিসেবে কে কাজ করে, ছিদ্রাকার টুলস। এরপরে আমরা রিমার, স্ক্রাইবার, কম্বিনেশন সেট, টুলসের প্রকারভেদ, টুলস, কাটিং, মার্কিং টুলস, মেজারিং টুলস, কাটিং টুলস, তারপরে চিত্রাকার টুলস, হ্যান্ড টুলস, ট্রামেল কিট, টেস্টিং টুলস, হ্যান্ড টুলস, স্ক্রেপার, সারফেস প্লেট, তারপরে সেন্টার ড্রিল, স্ক্রুস্ট্রাক্টর, নিউমেট্রিক টুলস। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা কাস্ট অফ স এটা আমরা জানলাম। এরপর থ্রেড গেজ, ওয়্যার গেজ, সেন্টার পাঞ্চ, ডট পাঞ্চ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনেকগুলো নাম শুনলাম, জানলাম এই দ্বিতীয় অধ্যায়। আশা করি তোমরা শুধু নামগুলো একটু করে নামগুলো জানবে এবং কাজগুলো কি বিষয়ে ব্যবহৃত হয়, তাহলে তোমরা আশা করি অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো দিতেই পারবে, সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে পারবে, আর রচনামূলক প্রশ্নের তোমার চিত্রগুলো আর্ট করবে। সবাই তোমরা ভালো থাকো। আশেপাশের নবম শ্রেণীর জেনারেল মেকানিক্স শাখা 24 সালের পরীক্ষার্থীরা তোমরা একটু করে সময় নিয়ে দেখবে, জানবে। তোমাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। এই আমাদের